সবাইকে নমস্কার ও আদাব। আমরা গত ক্লাসে হাজব্যান্ড এবং ওয়াইফের অংশ সম্পর্কে শিখেছি। আজকে আমরা কন্যা সম্পর্কে বিস্তারিত জানবো শিখব। চলুন দেখে নেওয়া যাক। কন্যার স্ট্যাটাস প্রথমে জেনে নিই দুইটি। কন্যার স্ট্যাটাস দুইটি। কি কি? একটি হচ্ছে অংশীদার হিসেবে সে অংশ পায়, আর আরেকটি ক্ষেত্রে সে আশা বা বিগাইড হিসেবে অংশ পায়। আশা বা বিগাইড অর্থাৎ কখন সে অংশীদার হয়, কখন সে আসাদা হয়। অংশীদার যে ব্যক্তি মারা গিয়েছেন সে ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে কন্যা সন্তান অংশীদার হিসেবে সম্পত্তি পায়। আর যে ব্যক্তি মারা গিয়েছেন সে ব্যক্তির পুত্র সন্তান থাকলে তখন কন্যা সন্তান আশা বা বিগাইড হিসেবে অংশ পাবে। তো এখন দেখে নেওয়া যাক যে অংশীদার হিসেবে তার ক্যাটাগরি কয়টি এবং আসাদা হিসেবে কখন কিভাবে সম্পত্তি পায়। তো আমরা দেখে নিই অংশীদার হিসেবে কন্যার অংশ। তো এখানে প্রধান শর্ত হচ্ছে পুত্র থাকবে না। যদি পুত্র থাকে তাহলে তো দ্বিতীয় স্ট্যাটাস চলে যাবে, সেহেতু প্রথম স্ট্যাটাসে আসার তো প্রশ্ন আসে না। তো এখন দেখে নেওয়া যাক যে অংশীদার হিসেবে কন্যার অংশ কতটুকু। অংশ দুই ভাগে বিভক্ত। অংশীদার হিসেবে কন্যার অংশ দুই ভাগে বিভক্ত। প্রথম অংশ কি? কন্যার সংখ্যা যদি একজন হয়, অর্থাৎ মৃত ব্যক্তি যদি কোনো পুত্র সন্তান না থাকে এবং শুধুমাত্র একজনই কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে তার অংশ হবে মোট সম্পত্তির হাফ অংশ। একইভাবে কন্যারা যদি সংখ্যায় একের অধিক হয় এবং যদি কোনো পুত্র সন্তান না থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে এবং মৃত ব্যক্তির যদি কন্যা থাকে এবং তারা যদি সংখ্যায় একের অধিক বা দুই বা ততোধিক হয়, তাহলে তাদের অংশ হবে 2/3। 2/3 প্রত্যেকে না, যতজন থাকবে সবাই মিলে জয়েন্টলি 2/3 অংশ পাবে। একটি ম্যাথ সমাধানের মাধ্যমে এখন আমরা দেখে নিই অংশটি। একজন মহিলা মারা গেলেন, রেখে গেলেন তার স্বামী এবং তার কন্যাকে। অর্থাৎ কাকে রেখে গেলেন? তার হাজব্যান্ডকে রেখে গেলেন এবং একজন ডটারকে রেখে গেলেন। তাহলে কিভাবে সম্পত্তি বণ্টিত হবে? তো আমরা শিখবো যে পরীক্ষায় কিভাবে লিখবেন। পরীক্ষায় সুন্দরভাবে টেবিল আকারে লিখে আসবেন, তাহলে পূর্ণ নাম্বারটি পাবেন। কোন একজন মহিলা মারা গিয়েছেন এবং রেখে গেছেন তার হাজবেন্ড এবং কন্যাকে। এখন সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? তো দেখে নিই। প্রথমে দেখলাম যে স্বামী পৌরাণিক অংশীদার, তিনি যদি হচ্ছে মৃত ব্যক্তির যদি মৃত ব্যক্তির সন্তান এবং পুত্রের ঘরে যদি সন্তান না থাকে তাহলে স্বামী পাবে হাফ। যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে, কন্যা সন্তানের অন্তর্ভুক্ত, যেহেতু কন্যা আছে সেহেতু মৃত ব্যক্তির হাজবেন্ড পাবে 1/4। এখন কন্যার অংশ কত? আমরা একটু আগে শিখলাম যে কন্যার সংখ্যা যদি একজন হয় এবং মৃত ব্যক্তির যদি পুত্র সন্তান না থাকে তাহলে উনি পাবেন হাফ অংশ। এখন দেখা যাক, যখন আপনারা পরীক্ষা দেখবেন এইভাবে দেখবেন। আর এখানে ব্যাখ্যার প্রয়োজন হলে ব্যাখ্যা নাম্বার 1, ব্যাখ্যা 2, আর এখানে চূড়ান্ত অংশ, এখানে ব্যাখ্যা 3। এভাবে করলে বিষয়টা দেখতে বা উপস্থাপন অনেক সুন্দর হবে। তো প্রথমে আসি ব্যাখ্যা 1 কি লিখবেন? ব্যাখ্যা 1 লিখবেন যে এই যে অংশটা আপনি দিলেন কিভাবে দিলেন, কিসের ভিত্তিতে। তো এখানে লিখবেন ব্যাখ্যাকে লিখবেন যে যেহেতু মৃত ব্যক্তির সন্তান, ফার্স্ট ব্র্যাকেটে লিখবেন কন্যা রয়েছে সেহেতু হাজবেন্ড পাবে 1/4 অংশ। তারপরে কন্যার ক্ষেত্রে লিখবেন যে যেহেতু মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান নেই এবং কন্যার সংখ্যা একজন সেহেতু উনি পাবেন হাফ অংশ। এখন চলে আসি ব্যাখ্যা নাম্বার 2। ব্যাখ্যা 2 খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে মোট সম্পত্তি 1 অংশ ধরা হয়। তো এখন 1 অংশ যদি সম্পত্তি ধরা হয় তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে? 1/4 যোগ 1/2, 3/4 অংশ। তাহলে অবশিষ্ট রইল কত অংশ? অবশিষ্ট রইল এই যে 1 বিয়োগ 3/4। এই 1/4 অংশ অবশিষ্ট রইল। এই 1/4 অংশ কে পাবে?
কোনটা পাবে, কিসের ভিত্তিতে পাবে? তো এখানে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ডক্ট্রিন অফ আউল আর ডক্ট্রিন অফ রাদ। তো রাদের মাধ্যমে অ্যাড হয় সম্পত্তি আর আউলের মাধ্যমে চলে যায়। তো যেহেতু একে 4 সম্পত্তি বেশি আছে, সেহেতু এই সম্পত্তিটা পাবে কন্যা। কেন কন্যা পাবে? সেহেতু এই সম্পত্তিটা পাবে কন্যা। কেন আমরা হাজবেন্ডকে সম্পত্তি দিলাম না? কারণ আমরা জানি যে হাজবেন্ড এবং ওয়াইফ রাদে অংশগ্রহণ করে না। তাহলে যেহেতু হাজবেন্ড এবং ওয়াইফ রাদে অংশগ্রহণ করে না, সেহেতু বাকি যে সম্পত্তি থাকবে সেগুলো বাকি উত্তরাধিকার যারা থাকবে তারা পেয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে হাজবেন্ড বা ওয়াইফ কি কখনোই রাদে অংশগ্রহণ করে না? যদি কোনো উত্তরাধিকারী না থাকে তাহলে বাকি সম্পত্তিটাও হাজবেন্ড বা ওয়াইফ পেয়ে যাবে। তো যা এটা মনে রাখার কৌশল হচ্ছে, যেহেতু আর রাদ এই আটটা যদি বাদ দিই তাহলে হচ্ছে অ্যাড, এই যে অতিরিক্ত সম্পত্তি যে ডক্টরের মাধ্যমে অ্যাড হয়ে যায় তাকে বলে ডক্ট্রিন অফ রাদ। ঠিক আছে, এবার আসা যাক ব্যাখ্যা নাম্বার 3-এ। ব্যাখ্যা 2 আমরা বললাম, এবার ব্যাখ্যা 3-এ। ব্যাখ্যা 3-এ কি? এখানে চূড়ান্ত অংশ সবসময় সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এটা যেহেতু সমহরে প্রকাশ করার প্রয়োজন নেই, অলরেডি সমহরে রয়েছে, যদি না থাকতো সেক্ষেত্রে আমরা সমহরে প্রকাশ করতাম। তো হচ্ছে যে ব্যাখ্যা 3, ব্যাখ্যা 3-এ কি হবে? এই অংশটা আমরা কিভাবে পেলাম? এই যে হাফ অংশ, এই অংশটা আমরা এখানে নিয়ে আসলাম, প্লাস এই যে অতিরিক্ত যেটা রাদের মাধ্যমে ফিরে আসলো 1/4 এই দুইটা যদি যোগ করে দিই, 2 যোগ 2 যোগ 1 সমান 3/4। এই যে 3/4 পেয়ে গেল কে? কন্যা পেয়ে গেল। খুবই সহজ। যদি একের অধিক কন্যা থাকে তাহলে কি হবে? ধরেন একজন মৃত ব্যক্তি মারা গেল, রেখে গেল তার স্বামী এবং 2 কন্যাকে রেখে গেল, তাহলে কি হবে? আমরা জানি যে মৃত ব্যক্তির সন্তান সন্ততি অথবা যদি পুত্রের ঘরে সন্তান থাকে তাহলে উনি পাবে 1/4। এই অংশের কোনো পরিবর্তন না, অর্থাৎ 1/4 তাকে দিয়ে দিলাম। এবং পরবর্তীতে এবার দেখা যায় কন্যা। আমরা জানি যে কন্যার সংখ্যা যদি 1-এর অধিক হয়, এখানে 2 জন আছে, যেহেতু 2 জন আছে সেহেতু তারা জয়েন্টলি পাবে 2/3 অংশ। এখন দেখা যাক যে এই দুইটা যোগ করি। এখানে আরেকটা কলাম আপনারা অ্যাড করতে হবে, যেহেতু এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশ ব্যাখ্যা 1। ব্যাখ্যাকে দেখবেন যে কথাটা বললাম, যেহেতু স্বামী যেহেতু মৃত ব্যক্তির সন্তান, যেহেতু মৃত ব্যক্তির সন্তান সন্ততি রয়েছে সেহেতু হাজবেন্ড পাবে 1/4, এটা দেখবেন। তারপর যেহেতু কন্যা পুত্র সন্তান নেই এবং কন্যার সংখ্যা 1-এর অধিক সেহেতু পাবে 2/3। এরপর এটা ব্যাখ্যা 1-এ লিখবেন। এবার চলে আসি ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে করতে হবে? এই যে 1/4 আর 2/3, 3 আর 4 এর লসাগু কত হবে? 12 হবে। তো এখন এই 12টাকে ভাগ দিতে হবে 4 দিয়ে, কত হয়? 3। এখন 1 গুণন 3 আবার 4 গুণন 3, তাহলে কত হচ্ছে? 3/12। এটা 3/12 এখানে আসবে 3/12। বাকি থাকে কত? এবার এটা সমহরে প্রকাশ করব, 2/3 ভাগ এই যে 12 ভাগ হর 3 সমান 4, অর্থাৎ 2 গুণন 4 আবার 3 গুণন 4 সমান 8/12। এখন দেখেন তো এই দুটো যদি যোগ করি, এটা হয়ে গেল 8/12। এখন এখানে কি হবে? এখানে হবে এই দুটো যোগ করলাম, যোগ করে কত হচ্ছে? যোগ করলে দেখা যাচ্ছে যে এই যে 3 আর 8 11 হচ্ছে, কিন্তু মোট সম্পত্তি 12, মানে 12 ভাগে 11 ভাগ সম্পত্তি দিলাম আর থাকলো 1 ভাগ। এখন এখানে লিখবো অবশিষ্ট সম্পত্তি বা রাদের মাধ্যমে কত অংশ? এটা ব্যাখ্যা 3-এ আসবে। এটা ব্যাখ্যা 2, এটা ব্যাখ্যা 3, ব্যাখ্যা 3-এ আসবে। ব্যাখ্যা 3 কিভাবে লিখবো? ব্যাখ্যা 3-এ আসবে যে অবশিষ্ট সম্পত্তিটা কিভাবে আসবে? এই যে একটা থেকে মোট সম্পত্তি 1, এই অংশ থেকে এই দুইটা যোগফল বাদ দেব,
3 এর 12 যোগ 8 এর 12, তাহলে কত হয়? 8 আর 3 11, একের 12। এই একের 12 অংশটা রাদের মাধ্যমে শুধু পাবে কন্যা, একের 12 অংশ। এবার ব্যাখ্যা 4, ব্যাখ্যা 4টা এখানে আসবে। চূড়ান্ত অংশ, চূড়ান্ত অংশ কত? এই যে পিতা 3 এর 12 অংশ পাইবে, আর হচ্ছে কন্যা, দুইজন কন্যা এখন জয়েন্টলি পাবে কত? 8 আর 1 9, 12 অংশ। আপনারা এইভাবে পরীক্ষায় দেখে আসতে পারেন, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যদি কন্যা সংখ্যা দুইজন থাকে তাহলে প্রত্যেকের অংশ আলাদা আলাদা করে দেখাবেন। যদি আলাদা করতে হয় তাহলে এই লাইনটারও পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো আলাদা করতে হলে কি করবেন? আলাদা করতে হলে এই যে 9/2, 9/24, তাহলে এক কন্যা পাবে 9/24 আর এক কন্যা পাবে 9/24। এই যে যেহেতু এটা 24 হলো আর এখানে আছে 12, সেহেতু একে 2 দিয়ে গুণ করলে হবে 24 আর একে 2 দিয়ে গুণ করলে হবে 6। এখন যোগ করেন 9 আর 9 18 আর 6 24। এতক্ষণ শিখলাম যে কন্যা সন্তান শেয়ারার হিসেবে কোন পরিস্থিতিতে কতটুকু অংশ পায়। এখন দেখব যে কন্যা সন্তান আসাব বা বিগাইড হিসেবে পুত্র সন্তানের উপস্থিতিতে কতটুকু অংশ পায়। আমরা প্রথমে দেখলাম আসাব বিগাইড হওয়ার জন্য প্রথম শর্ত যে মৃত ব্যক্তির পুত্র সন্তান থাকবে। তো মৃত ব্যক্তির পুত্র সন্তান যদি থাকে তখন কি হিসেবে সম্পত্তি পাবে? তখন সম্পত্তি পাবে পুত্র অনুপাত কন্যা সমান 2:1। তো এখন প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে পুত্রের অংশ কত আর কন্যার অংশ কত, অর্থাৎ শেয়ারদের সকল অংশ দেওয়ার পর যে সম্পত্তিটা অবশিষ্ট থাকবে ওই অবশিষ্ট সম্পত্তি পুত্র এবং কন্যা 2:1 অনুসারে ভাগ করে নেবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু অংশ পুত্র হবে, কতটুকু অংশ কন্যা পাবে। তো পুত্রের ক্ষেত্রে এরকম প্রশ্ন কিভাবে সমাধান করবে? এই যে 2 যোগ 1 সমান 3। এখন হচ্ছে পুত্রের অংশটা যদি বের করেন তাহলে পুত্রর অংশ হবে এই যে এই দুইটা এখানে আসবে আর এটা এখানে আসবে। আবার কন্যার ক্ষেত্রে এই যে একটা এখানে আসবে আর এটা এখানে আসবে। অর্থাৎ কোন একটা অঙ্ক যখন সমাধান করবে তখন শেয়ারদের অংশ দেওয়ার পর যে সম্পত্তিটা অবশিষ্ট থাকবে ওই অবশিষ্ট সম্পত্তির মধ্য থেকে কোন এক ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গিয়েছেন তার হাজবেন্ডকে এবং এক পুত্র এবং এক কন্যা সন্তানকে। কোন একজন ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গিয়েছেন তার স্বামী এবং একটি পুত্র এবং একটি কন্যাকে। তাহলে এখন সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? আমরা জানি স্বামী 1/4 পাবে। কেন পাবে? কারণ মৃত ব্যক্তির সন্তান রয়েছে, এই জন্য স্বামী পাবে 1/4 অংশ। যেহেতু মৃত ব্যক্তির সন্তান রয়েছে সেহেতু স্বামী পাবে 4/1। আর আমরা জানি যে কন্যা পুত্রের সাথে কি হয়, রেসিপিয়ারিতে পরিণত হয় এবং 2:1 অনুপাতে সম্পত্তি পায়। 2:1 অনুপাতে সম্পত্তি পায়। এই কথাগুলো ব্যাখ্যা অংশে দেখবেন, এর বক্সের মধ্যে লিখলে সমস্যা হবে, দেখতে ভালো লাগবে না। তো কত সম্পত্তি বাকি থাকে এটা হচ্ছে আর এর মান, মানে অবশিষ্ট সম্পত্তি কত রইল। আমরা জানি মোট সম্পত্তি 1 অংশ, 1 অংশ থেকে যদি আমরা 1/4 অংশ বাদ দিই তাহলে থাকে 3/4 অংশ। এই 3/4 অংশ সম্পত্তি অবশিষ্ট সম্পত্তি, এই সম্পত্তিটা কে পাবে? পুত্র পাবে এবং কন্যা পাবে, কি অনুপাতে পাবে? এই যে 3/4 অংশ, এই সম্পত্তিটা এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন এই যে 2/3 আমরা কই থেকে পেলাম? এই যে আগে যে আমরা শিখলাম এই যে 2 যোগ 1 সমান 3, অর্থাৎ এর নিচে 3 দিলাম, এর নিচে 3 দিলাম, 1/3 অংশ 2/3 অংশ, এটা এখানে গেল, এটা এখানে আসলো। তো এটা তো খুবই সহজ হয়ে গেল। এখন প্রশ্ন যে যদি পুত্রের সংখ্যা 1 এর অধিক হয় এবং কন্যার সংখ্যা 1 এর অধিক হয় তাহলে আমরা এই যে অনুপাতটা কিভাবে বের করব? এটাও খুবই সহজ। তোমরা
এই সিমিলার একটা ম্যাথ দেখে নিই, তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। একজন ব্যক্তি মারা গেল এবং রেখে গেল তার স্বামী, 2 পুত্র এবং 2 কন্যাকে। এখন মৃতের রেখে যাওয়া সম্পত্তি আমরা বন্টন করব। তো আমরা জানি যেহেতু মৃত ব্যক্তির সন্তান রয়েছে, সেহেতু মৃত ব্যক্তির স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ বা 1/4 অংশ। এখন পুত্র এবং কন্যা কি পাবে? এরা জয়েন্টলি সবাই মিলে কি হবে? রেসিডুয়ারি বা আর হবে, রেসিডুয়ারি বা আর অংশ পাবে। তাহলে আর এর মান বের করতে হবে কিভাবে? এই যে 1 থেকে এই অংশটা আমরা বাদ দেব, 1/4 অংশ বাদ দিলে থাকে 3/4 অংশ। এই 3/4 অংশটা পুত্রগণ এবং কন্যাগণ পাবে। এখন কিভাবে পাবে এটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা 2 পুত্রের অংশটাকে বের করব, তারপরে 2 কন্যার অংশটা বের করব, তারপরে আমরা 2 পুত্রের অংশটাকে 2 দিয়ে ভাগ করব এবং কন্যার অংশকে যতজন কন্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো আমরা দেখে নিই 3/4 অংশ, এই 3/4 অংশ এর কত অংশ আমরা পুত্রকে দেব? এটা সহজ নিয়ম হচ্ছে এই যে পুত্রের সংখ্যা অনুপাত কন্যার সংখ্যা। তাহলে পুত্রের সংখ্যা কতজন? 2 জন, অনুপাত কন্যার সংখ্যা কতজন? 2 জন। আর আমরা আগের অনুপাতটা কি দেখেছি যে পুত্র অনুপাত কন্যা সমান 2:1। সেহেতু এই 2 দিয়ে এই 2 গুণ আর 1 দিয়ে এই 2 গুণ, অর্থাৎ 2 গুণন 2 অনুপাত 2 গুণন 1, অর্থাৎ 4:2। 4 আর 2 যোগ করলে 6, অর্থাৎ পুত্রগণ পাবে কত? এই যে পুত্রদের অরিজিনাল অনুপাতটা আসলো 4, অর্থাৎ পুত্র পাবে 6 ভাগের 4 ভাগ আর কন্যাগণ পাবে এই যে 2 ভাগ 6 ভাগের 2 ভাগ। তাহলে এখন এই যে 4 এর 3 আর 3/4 আর 3/4 আর 3/4 পুত্রদ্বয় পাবে হচ্ছে 4 ভাগের 6, আচ্ছা পুত্রদ্বয় পাবে 4/6 আর কন্যা পাবে এত এর 2/6। 3 দুগুণ 6, কাটাকাটি করলে হয় 1/2, সরি কাটাকাটি করলে হয় হাফ। 2 দুগুণ 4, 3 দুগুণ 6। এটা হলো প্রত্যেক এটা এটা বের হলো 2টা পুত্রের অংশ আর এটা 2টা কন্যার অংশ। এখন যদি প্রত্যেকের অংশ আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1/4, 1/4। আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হবে 1/8, 1/8। আর পিতার অংশ 1/4 আছে। যেহেতু এখানে অনেক উত্তরাধিকার আছে সেহেতু প্রত্যেকের অংশ সমহরে প্রকাশ করতে হবে। আর সমহরে প্রকাশ করতে হলে কি করতে হবে? এই যে প্রত্যেকগুলোর হর যা আছে হরগুলোর লসাগু করতে হবে। হরগুলো লসাগু করলে হবে কত? 8 হবে। এই 8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 হবে। অর্থাৎ এই যে লবের সাথে 2 গুণ করলে 2 আর 4 দুগুণ 8। একইভাবে 2 এর 8, 2 এর 8, 1/8, 1/8। আশা করি সবাই বুঝতে পেরেছেন।